এই জুলাই সনদে শুধু এনসিপি কিংবা জামাত নয় বা বিরোধী দল নয়, বরং এই জুলাই সনদ মধ্যে বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি সোচ্চার যারা রয়েছেন তার মধ্যে একজন হয়েছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তিত্ব তিনি তার কথা বরখেলাপ করতে পারবেন না। আন্তর্জাতিক বিশ্বে সমাদৃত এই ব্যক্তি তার জীবনে যা কিছু অর্জন করেছেন সেটি হচ্ছে সম্মান এবং গৌরব। ইতিমধ্যে আমরা দেখলাম যে জাতিসংঘের কাছে তিনি সহযোগিতা চেয়েছেন সমস্ত কাগজ, তথ্য উপাত্ত, সিগনেচার গুলো। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে অস্বীকৃতি জানায়, তাহলে যে কোনোভাবেই হোক তার সরকার অর্থাৎ ডক্টর ইউনূস যে সরকারের প্রধান ছিলেন বা যে উপদেষ্টা প্রধান ছিলেন যে সরকারের, সেই সরকার, সেই ইন্টারিম গভর্নমেন্ট অবৈধ বলে গণ্য হয়। কারণ জুলাই সনদ ছাড়া এই সংবিধান অনুযায়ী কোনোভাবেই তার এই সরকার ব্যবস্থাকে বৈধতা দেওয়ার সুযোগ বিএনপির নেই, সংসদ সদস্যদের নেই, কারো নেই। বিএনপির জন্য এখন মাঠের শক্তি শুধুমাত্র জামাত এনসিপি নয়, ডক্টর ইউনূস এবং আন্তর্জাতিক বিশ্ব। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য তৈরি, এটা তারা মানতে চান না। বিচার বিভাগকে আলাদাকরণ, পৃথকীকরণ, এটাও তারা মানতে চান না। দলীয় নিয়োগের বাইরে একটি নিয়োগও তারা এখনো পর্যন্ত সম্পন্ন করেননি। পুরো বাংলাদেশকে তারা আবারও সেই দলীয়করণের মধ্যে নিয়ে যাচ্ছেন, অথচ এই বাংলাদেশের জন্য জীবন দিয়েছে সাধারণ মানুষ। একটি দেশকে ভালোবেসে দেশের ভালোর জন্য যখন কোনো মানুষ তার দলের জন্য শ্রম দিবে, জীবন দিবে, তখন সেটি হবে দেশের জন্য জীবন দেওয়া। এই কাজটা আর করতে পারে না। যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলের ভিতর সুষ্ঠু গণতন্ত্র থাকে, সেক্ষেত্রে যে কেউ দলের প্রধান হতে পারে এবং যে কেউ রাষ্ট্রের প্রধান হতে পারে, তখন ডিপ স্টেট তার ছায়াগুলোকে সেভাবে দখল করতে পারে না। সম্মানিত দর্শক মন্ডলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে গতকাল জাতীয় সংসদে যে আলোচনা হয়েছে তা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে এই সরকার আর কোনোভাবেই জুলাই সনদ বাস্তবায়ন করার উদ্যোগ নিচ্ছে না। যে ৩০ দিনের সময়সীমা ছিল, সেই ৩০ দিনের মধ্যে তারা জুলাই সনদকে বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি, সংস্কার কমিশনের শপথ গ্রহণ করেননি এবং জুলাই সনদকে বাস্তবায়নের যে উদ্যোগটি পূর্বেই নেয়ার জন্য তার অঙ্গীকার করেছিল সেটি পূরণ করেননি। গতকাল তার ৩০ দিন মেয়াদ শেষ হয়ে গেছে। এরপর খুবই উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়েছে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ। মাননীয় স্পিকার, কিছুক্ষণ আগে আমাদের সর্বশ্রদ্ধেয় মাননীয় সংসদ আন্দালিব রহমান পার্থ যখন বক্তব্য দিচ্ছিলেন, উনি যখন বললেন যে সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় তাদেরকে স্বাধীনতা বিরোধীর সাথে উনি অ্যালাইন করলেন, ট্যাগ করলেন মাননীয় স্পিকার। এবং তখন ট্রেজারি বেঞ্চের সম্মানিত মাননীয় মন্ত্রী যারা ছিলেন তারা সেটাকে টেবিল চাপড়িয়ে সেটাকে সমর্থন দিলেন। মাননীয় স্পিকার, গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন লড়াই করে গিয়েছেন বেগম জিয়া, উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। ট্রেজারি বেঞ্চের যে মন্ত্রীরা ছিলেন তারা দীর্ঘদিন, তাদের সারা জীবন তারা বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত হচ্ছে অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। এবং বিরোধী দলের প্রধান বিরোধী দলের নেতা যারা ডাক্তার শফিকুর রহমান, আইনমন্ত্রী বলেছেন রুশু পড়ার জন্য, তারপরে হচ্ছে হবস পড়ার জন্য, মদিনা সনদ পড়ার জন্য পড়েছিলাম, কিন্তু আন্দালিব রহমান পার্থ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমরা ক্লাস 8-9-এ যে ডিবেট করতাম সেটি রিভার্টাল দিলে 20 মিনিট সময় লাগবে। মাননীয় স্পিকার, আমি ওনার বক্তব্যের রিভার্টাল দিচ্ছি। উনি বলেছেন যে আমি কোট করছি, উনি বলেছেন ৭২-এর সংবিধানের কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দিয়েছেন। তার মানে কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দেয় নাই। তার মানে এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে, যে অংশটা ওনাদের বিপক্ষে গিয়েছে এই অংশটা ওনারা মানেন নাই। মাননীয় স্পিকার, এই ধরনের প্রকৃতি সম্পন্ন যারা আছে
বাংলাদেশের পার্লামেন্ট যারা দেখছেন তারা সিদ্ধান্ত নেবেন, যারা কখনো কখনো কনফর্মিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। তো সর্বশেষ তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এটা বলেছেন, আমরা কি করি কাল আপনারা দেখবেন। অর্থাৎ কি করবেন সেটির একটি প্ল্যান তাদের রয়েছে, এবং সেটি ঘোষণা দেওয়ার আগে তিনি তার যোগ সঙ্গীদের সঙ্গে আলাপ করার প্রয়োজন অনুভব করেছেন, যে কারণে তিনি সাংবাদিকদের সামনে খোলাসা করেননি। তবে নাহিদ ইসলাম এবং এনসিপির অন্যান্য নেতাদের বক্তব্য, জামাতের বক্তব্য মোটামুটি একটা পর্যায়ে এসে এভাবেই আটকে গেছে। সেটি হচ্ছে যে একমত হয়েছে তারা যে রাজপথে এর সমাধান বের করতে হবে। আমরা দেখলাম জামাতের একজন অন্যতম নির্বাহী সদস্য, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের এমপি এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল একটা ইঙ্গিত দিয়েছেন, এবং তার স্ট্যাটাসে শুধু একটাই লেখা উঠেছিল, সেটি ছিল রাজপথ। অর্থাৎ মোটামুটি জামাত রাজপথেই এর সমাধানের ব্যবস্থা খুঁজছেন। এবং এনসিপিও জামাত আজকে কি করবে সেটা বলেছে। আর এনসিপি এবং শিবির, আমরা দেখলাম এদের ছাত্র সংগঠনগুলো জাতীয় ছাত্র ঐক্য গঠন করে অলরেডি গতকাল রাত থেকেই মাঠে নেমে গেছে। তো এই হচ্ছে দেশের পরিস্থিতি। এখন বিএনপি আসলে কোন দিকে যাবে, এর মধ্যে আপনাদেরকে একটা খবর দিয়ে রাখি, যে খবরটি এখন বিশেষ খবর। সেটি হচ্ছে যে এই জুলাই সনদে শুধু এনসিপি কিংবা জামাত নয় বা বিরোধী দল নয়, বরং এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি সোচ্চার যারা রয়েছেন তার মধ্যে একজন হয়েছেন ডক্টর ইউনূস। এই জুলাই সনদ বাস্তবায়নে সবচেয়ে বেশি দায় হচ্ছে তার। কারণ হচ্ছে তিনি ছাত্রদের দায়িত্ব নিয়েছিলেন, তিনি শপথ নিয়েছিলেন ছাত্রদের অধিকার রক্ষা করবেন, ছাত্রদের দাবি পূরণ করবেন। ছাত্ররা তার কাছে যে 3টি দাবি জানিয়েছিল তার 2টি দাবি তিনি পূরণ করেছেন, আর একটি দাবি বাদ রয়েছে, এবং সেটি হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন। ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তিত্ব তিনি তার কথা বরখেলাপ করতে পারবেন না। আন্তর্জাতিক বিশ্বে সমাদৃত এই ব্যক্তি তার জীবনে যা কিছু অর্জন করেছেন সেটি হচ্ছে সম্মান এবং গৌরব। এই সম্মানের সঙ্গে এই সম্মান তার কোনোভাবে ক্ষুণ্ণ হোক সেটা কোনোভাবেই তিনি মেনে নেবেন না। দ্বিতীয়ত হচ্ছে, যদি বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে অস্বীকৃতি জানায় তাহলে যে কোনোভাবেই হোক তার সরকার, অর্থাৎ ডক্টর ইউনূস যে সরকারের প্রধান ছিলেন বা যে উপদেষ্টা প্রধান ছিলেন যে সরকারের, সেই সরকার, সে ইন্টারিম গভর্নমেন্ট অবৈধ বলে গণ্য হয়। এই সরকারের বৈধতা কেবলমাত্র জুলাই সনদেই আছে, এবং তার যত কার্যক্রম, উদ্যোগ, যত সিগনেচার, সবকিছুর জন্য তিনি ফাঁসিতে ঝুলতে বাধ্য হবেন। তাকে কে ফাঁসিতে ঝুলাবে এটা বড় কথা নয়, কিন্তু সবসময় সে ফাঁসির আসামি বা ফাঁসির যোগ্য একজন ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। কারণ জুলাই সনদ ছাড়া এই সংবিধান অনুযায়ী কোনোভাবেই তার এই সরকার ব্যবস্থাকে বৈধতা দেওয়ার সুযোগ বিএনপির নেই, সংসদ সদস্যদের নেই, কারো নেই। কারণ যে সরকার পূর্বে চলে গেছে সেই সরকারকে বৈধতা দেওয়ার রাইট পরবর্তী সরকারের নেই। তারা তাকে দায় মুক্তি দিতে পারেন, দায় নিয়ে মুক্তি হওয়া এরকম মেন্টালিটির লোক ডক্টর ইউনূস নন, এমন ব্যক্তিত্বের লোকও তিনি নন। ইতিমধ্যে আমরা দেখলাম যে জাতিসংঘের কাছে তিনি সহযোগিতা চেয়েছেন সমস্ত কাগজ, তথ্য উপাত্ত, সিগনেচারগুলো। তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি। অর্থাৎ সকল দল মিলিয়ে যে ঐক্যমতের সিগনেচার করেছিল পলিটিক্যাল কনসাসনেসের, সেইটিকে নিয়ে তিনি জাতিসংঘ উপস্থাপন করেছেন এবং জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন। অর্থাৎ বিএনপির জন্য এখন মাঠের শক্তি শুধুমাত্র জামাত, এনসিপি নয়, ডক্টর ইউনূস এবং আন্তর্জাতিক বিশ্ব। এত কিছুর মধ্য দিয়ে যদি বিএনপি মনে করে যে এক ভারতের সহযোগিতায় তারা এই বিপদ থেকে উদ্ধার হবে, তাহলে তাদের জন্য আসলে আরো বেশি বিপদে জড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছে। তাহলে বিএনপি কি এটা বুঝতে পারছে না যে তারা কত বড় বিপদের সঙ্গে, কত বড় আগুনের সঙ্গে খেলছে? তারা বুঝতে পারছে, কিন্তু তাদের প্রবলেম হচ্ছে যে তারা এখন লজ্জায় বলতে পারছে না যে আসলে তারা কি চায়। তারা বারবার বলছে তারা জুলাই সনদ চায়, তাহলে বাস্তবায়ন কেন করছেন না? কেন এই 30 দিনের মধ্যে সেই সংস্কার কমিশন গঠন করলেন না? সংস্কার কমিশনের শপথ কেন গ্রহণ করলেন না? ইতিমধ্যে আমরা দেখলাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি পটুয়াখালীর একটি আসনের এমপি, তিনি দাবি করেছেন যে যদি এই আইন অবৈধ হয় বা এই সংস্কার কমিশন গঠন অবৈধ হয়, অবৈধ প্রক্রিয়া হয়, তাহলে তাদেরকে, যারা এই সংস্কার কমিশনের
শপথ গ্রহণ করতে চিঠি দিয়েছিল এবং শপথ পড়িয়েছে, তারাও তো একটা অবৈধ কাজ করেছে, অন্যায় করেছে, তাদের ফাঁসি কখন দেবেন? আজকে জুলাই সনদ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে আমাদেরকে এখানে শপথ গ্রহণ করানো হয়েছে। আমাদের এই ট্রেজারি বেঞ্চ থেকে আমাদেরকে বলা হয় এটাই নাকি অবৈধ হয়েছে। অবৈধ একটা কাজ জাতীয় সংসদে আমাদের কাছে কাগজ প্লেস করেছে কে? যারা প্লেস করেছে তাহলে তাদেরকে তো আগে আইনের আওতায় নিয়ে আসা উচিত। এই অবৈধ কাজে আমাদেরকে কারা সহযোগিতা করেছেন? এই অবৈধ প্ররোচনা আমাদেরকে কে দিয়েছেন? এটা তো আমরা জোর করে কেউকে ঘরের পকেট থেকে আমরা নিয়ে আসি নাই মাননীয় স্পিকার। প্রথম তো তাদেরকেই ফাঁসি দিতে হবে। অর্থাৎ যদি এই জুলাই সনদ এবং সংস্কার কমিশন এটাকে অবৈধ বলে এই রায়ের উপর অটল থাকতে চায় এই বিএনপি সরকার কিংবা এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তাহলে অনেকগুলো প্রতিষ্ঠানকে তাদের বাইপাস করতে হবে, তাদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে, তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। কারণ এটি এমনভাবে করা হয়েছে যারা এই পুরো প্রক্রিয়ার সঙ্গে, এই নতুন সরকার গঠনের সঙ্গে, নতুন নির্বাচনের সঙ্গে, জাতীয় নির্বাচনের সঙ্গে, সাধারণ নির্বাচনের সঙ্গে এবং গণভোটের সঙ্গে জড়িত, তারা প্রত্যেকটা একইভাবে একই রকমভাবে জড়িত প্রত্যেকটা ঘটনার সঙ্গে। অতএব যদি এটাকে অবৈধ বা এটা আইনসঙ্গত নয় এরকম কোনো ব্যাখ্যা দেওয়া হয়, তাহলে এরকম বেআইনি কাজের জন্য তাদেরকে কাঠগড়াতে দাঁড়াতে হবে। এবং এই কাঠগড়ায় এখন বিএনপি হয়তো তাদেরকে দাঁড় করাতে নাও পারে আন্ডারটেকেন দিয়ে নিয়ে গেলে, কিন্তু কোনো না কোনো সময় যারা বেঁচে থাকবেন, আজ হোক কাল হোক, তাদেরকে আইনের মারপ্যাচে পড়তে হবে। এই ঝুঁকি তারা নেবেন না এবং বিএনপিকে এটা মাথায় রেখেই তাদের সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আসলে বিএনপি কি চায়? বিএনপি মূলত কয়েকটা জুলাই সনদের কয়েকটি শর্তের বাতিল চায়, যেগুলো তাদের কর্তৃত্বকে খর্ব করে, যে কর্তৃত্বগুলো দিয়েই মূলত এই একটি ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত হয়। সেই কর্তৃত্বগুলো বিএনপি তার হাতে রাখতে চায়। তার মধ্যে অন্যতম হচ্ছে দলের প্রধান এবং রাষ্ট্রের প্রধান একই ব্যক্তি হবেন না। এটা কোনোভাবে বিএনপি মানতে রাজি হয়, কিন্তু এটা সারা তারা লোভী প্রমাণিত হবে বলে তারা এটা এখন আর বলছেন না। মূলত জুলাই সনদের বিরুদ্ধে যাওয়ার তাদের অন্যতম কারণ এটি। আরেকটি হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য তৈরি, এটা তারা মানতে চান না। বিচার বিভাগকে আলাদাকরণ, পৃথকীকরণ, এটাও তারা মানতে চান না। তারা মানতে চান না যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে একটি নতুন কমিশন গঠন হবে, নিয়োগ কমিশন, সেটিও তারা মানতে চান না। কারণ এখানে তাদের ব্যবসা বাণিজ্য এবং মূল কর্তৃত্ব দেখানোর, তাদের তাবেদারদেরকে, তাদের দালালদেরকে, তাদের লেসপেন্সারদেরকে বসানোর সবচেয়ে বড় জায়গা হচ্ছে, ক্ষমতা হচ্ছে এই জায়গাটা। এই ক্ষমতাটুকু তারা হারাতে চান না। তারা মনে করেন এই ক্ষমতা চলে গেলে তার প্রধানমন্ত্রীত্বের ক্ষমতা চলে গেল। অথচ আমরা মনে করি প্রধানমন্ত্রী কিংবা সরকারের মূল কাজটাই হচ্ছে দেশের মানুষকে, আবারও বলছি, দেশের মানুষকে সেবা প্রদান করা। কোনো একটি দলকে নয়, কোন একটি দলের লেসপেন্সারদের নয়, দালালদেরকে নয়। দলের কর্মীরা দলের জন্য পরিশ্রম করবেন, এটি যেমন সত্য, তার চেয়ে বেশি পরিশ্রম করবেন তারা দেশের জন্য। দলকে ক্ষমতায় আনতে তারা তখনই চাইবেন যখন তারা দেশপ্রেমী হবেন। দলকানা এদের আসলে দেশপ্রেমী বলা যায় না। একটি দেশকে ভালোবেসে দেশের ভালোর জন্য যখন কোনো মানুষ তার দলের জন্য শ্রম দিবে, জীবন দিবে, তখন সেটি হবে দেশের জন্য জীবন দেওয়া। কিন্তু আমরা দেখছি যে এই দলটি বারবার স্লোগান দিচ্ছে সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ, কিন্তু তারা আসলে সবার আগে দল কানা। আমরা দেখলাম যে প্রশাসক নিয়োগ থেকে শুরু করে, ভাইস চ্যান্সেলর নিয়োগ থেকে শুরু করে, বাংলাদেশ ব্যাংক গভর্নর নিয়োগ থেকে শুরু করে, যত জায়গায় যত নিয়োগ তারা দিয়েছেন সম্পূর্ণ 100% ওভার কনফার্ম হবে দলীয় নিয়োগ দিয়েছেন। দলীয় নিয়োগের বাইরে একটি নিয়োগও তারা এখনো পর্যন্ত সম্পন্ন করেননি। পুরো বাংলাদেশকে তারা আবারও সেই দলীয়করণের মধ্যে নিয়ে যাচ্ছেন, অথচ এই বাংলাদেশের জন্য জীবন দিয়েছে সাধারণ মানুষ। তো এই যে নিয়োগ তারা দিচ্ছেন, এইটিকে প্রতিহত করার জন্যই জুলাই সনদ, যাতে জনগণ তার সুযোগ সুবিধাটা পায়, কোনো দল নয়। তো এইটা কোনোভাবে বিএনপি মানতে চাইছে না, কিন্তু আমরা আজকের থেকে দেখতে পাবো যে আসলে বিএনপির আর কোনো পথ আছে কিনা। আমরা জানি যে তারা কুই কুই করে শেষ পর্যন্ত এটাও বলবে যে না, আমরা জুলাই সনদ মানবো, কিন্তু আমরা বিরোধী দলের কাছে জোরালোভাবে দাবি করব যে এই জুলাই সনদের একটি অপশনও যেন বাদ দিতে না পারে বিএনপি। ইভেন দলের প্রধান এবং রাষ্ট্রের প্রধান একই ব্যক্তি হবেন না, এই অপশনটাতেও যেন কোনো প্রকার ছাড় না দেয়। রাজপথে যত শক্তি প্রয়োগ করা প্রয়োজন থাকে প্রয়োগ করুক, আন্তর্জাতিকভাবে কূটনৈতিকভাবে যত প্রেশার দেওয়া যায় দিক, সংসদে যতভাবে তোলপাড় করা যায় করুক, কিন্তু কোনোভাবেই এমন শক্তভাবে এই জায়গায় তাদের আটকাতে হবে যে কোনোভাবেই জুলাই সনদ থেকে এক চুল ছড়া যাবে না। কেন যাবে না? কারণ বাংলাদেশকে ধ্বংস করেছে পারিবারিক রাজনীতি, পরিবারতন্ত্র।
পরিবারতন্ত্রের সবচেয়ে বড় ক্ষতিকর দিক হচ্ছে পরিবারের লোকেরা কি খারাপ হয়, না সেটা নয়, বরং ভালো হয়, তাদের প্রতি মানুষের আস্থা থাকে। কিন্তু সমস্যা হচ্ছে ডিপ স্টেট তাদেরকে 20 বছর আগে থেকে ম্যানিপুলেট করা শুরু করে। আগামী 5 বছর 10 বছর পর কে ক্ষমতায় আসবে, তারেক রহমানের মৃত্যুর পর কে প্রধানমন্ত্রী হবে, এখন থেকে আমরা জানি, ডিপ স্টেটও জানে, ইন্ডিয়া জানে, ষড়যন্ত্রকারীরা জানে, সব তখন ওই ব্যক্তির উপর তাদের মনোযোগটা নিবিষ্ট করে। এবং ওই ব্যক্তিকে কিভাবে ম্যানিপুলেট করা হবে, তার ডান হাত, তার বাম হাত, তার প্রশিক্ষক, তার মেকআপ ম্যান, তার রাঁধুনি, সবকিছু তারা সেভাবে সেট আপ করে। এবং এই সেট আপের ফলে যেটা হয় যে ওই ব্যক্তি আর কোনোভাবে ওই ডিপ স্টেটের বা ওই সেই ষড়যন্ত্রকারীদের ওই রাষ্ট্রীয় শক্তির, ভিনদেশী রাষ্ট্রীয় শক্তির বা ওই ষড়যন্ত্রের বাইরে আসে যেতে পারে না। এটা হচ্ছে পরিবারতন্ত্রের সবচেয়ে বড় কুফল। আর যদি পরিবারতন্ত্র না থাকে, যে আগামীতে কে রাষ্ট্রপ্রধান হবে এটি আগে থেকে ডিসাইড করা না থাকে, আগে থেকে কোনোভাবেই অনুমান করা না থাকে বা ফিক্সড করা না থাকে, সেক্ষেত্রে ওই ডিপ স্টেট আসলে এই কাজটা আর করতে পারে না। যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলের ভিতরে সুষ্ঠু গণতন্ত্র থাকে, সেক্ষেত্রে যে কেউ দলের প্রধান হতে পারে এবং যে কেউ রাষ্ট্রের প্রধান হতে পারে, তখন ডিপ স্টেট তার ছায়াগুলোকে সেভাবে দখল করতে পারে না। তো এটা অত্যন্ত জরুরি যে আগামী 20 বছর, 15 বছর, 10 বছর পর বা 10 বছর কারা রাষ্ট্রের প্রধান হবে, কে অমুক দলের প্রধান হবে, এটা যেন কোনোভাবে প্রিডিফাইন না থাকে। যেমন জামাত ইসলামীতে আগামী 3 বছর বা 5 বছর বা আগামী সেশনে যে ডাক্তার শফিকুর রহমান আমির থাকবেন এর কোনো নিশ্চয়তা নেই, কিন্তু তারেক রহমান যতদিন জীবিত আছেন তিনি যে দলের চেয়ারপারসন থাকবেন এইটা একেবারে দিবালোকের মতো স্পষ্ট, এতে কোনো সন্দেহ নেই। এবং তারপরে যে ব্যারিস্টার জাইমা রহমান আসবেন এতেও কোনো সন্দেহ নেই। এবং এরপরও যদি কেউ আসেন, জাইমা রহমানের পরিবার থেকে কেউ আসবেন, এতেও কোনো সন্দেহ নেই।